সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমরা আবারও অ্যানাটমি এবং ফিজিওলজি সম্পর্কে আমাদের আজকের আলোচনা শুরু করছি। তো আলোচনার শুরুতেই আজকে আমরা আমাদের টপিক্সটা সম্পর্কে একটু জেনে নিই। আজকে আমাদের টপিক্স হচ্ছে এলিমেন্টারি সিস্টেমের লার্জ ইন্টেস্টাইন। তো এর আগে আমরা এলিমেন্টারি সিস্টেমের বাকি যে টপিক্সগুলো ছিল, যেমন আমরা মুখ সম্বন্ধে আলোচনা করছি, তারপরে দাঁত সম্বন্ধে আলোচনা করছি, আমরা ইসোফেগাস সম্পর্কে আলোচনা করছি, স্টোমাক সম্বন্ধে আলোচনা করছি এবং সর্বশেষ আমরা স্মল ইন্টেস্টাইন সম্পর্কে আলোচনা করছি। তো আজকে আমরা স্মল ইন্টেস্টাইনের পরের অংশটা হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন। আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আলোচনার শুরুতেই আমরা একটু জেনে নিই যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো কি আছে। ঠিক আছে, আমরা শুরু করছি। আজকে আমাদের ক্লাসে আমরা পূর্বের আলোচনা কি করছি সেটা সম্পর্কে অলরেডি আমি বলছি। আমরা অন্ত্র সম্বন্ধে গত ক্লাসে আলোচনা করছিলাম, অন্ত্র কাকে বলে, কত প্রকার কি কি। আজকেও আমাদের সেই বিষয়টা আছে। এরপরে আমরা জানবো লার্জ ইন্টেস্টাইন কাকে বলে, লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্রের অবস্থানটা কোথায় আছে, এবং আমরা যেহেতু লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইন দুটো ইন্টেস্টাইন পাইছি, তাহলে এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কী আছে সেই বিষয়টা সম্পর্কে আমরা জানবো। সেই সাথে আমরা জানবো যে আমাদের এই লার্জ ইন্টেস্টাইনের বিভিন্ন অংশ আছে। সেই অংশগুলো আছে সিকাম, কোলন, রেকটাম, অ্যানাল ক্যানাল, ঠিক আছে। এই বিষয়গুলো আছে, সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। সেই সাথে আমাদের কোলনের কিছু অংশ আছে, যেমন অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, তারপরে ডিসেন্ডিং কোলন। এই কোলনগুলো সম্পর্কেও আমরা এখানে আলোচনা করব। এর মধ্যে আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ আছে যেটা নিয়ে আমরা প্রায়ই আমাদের রুগী পেয়ে যাই অনেক সময়, অ্যাপেন্ডিক্স, যেটা আমরা অ্যাপেন্ডিসাইটিস নামে এক ধরনের প্রবণতা এখানে দেখা দেয়, সেই রোগগুলো চিকিৎসা করে থাকি। আমরা সেই বিষয়টা সম্পর্কেও এখানে আলোচনা করব। সেই সাথে অ্যানাটমির গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে গেলে আমাদের যেটা প্রয়োজন হয়, এই স্থানটার অর্থাৎ লার্জ ইন্টেস্টাইনের রক্ত সরবরাহ, ভেনাস ড্রেনেজ, তারপরে নার্ভের সরবরাহ এবং এর গুরুত্ব এবং কাজ কী কী আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা পরস্পর আলোচনা করব। তো আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। আমরা গত ক্লাসেই আলোচনা করছিলাম আমাদের অন্ত্র বা ইন্টেস্টাইন কাকে বলে। তো আমি আজকে আবারও একটু সংক্ষেপে আলোচনা করছি। অন্ত্র বা ইন্টেস্টাইন বলতে আমরা সাধারণত বুঝে থাকি পাকস্থলী থেকে পাউ পর্যন্ত যে লম্বা পেঁচানো যে নালীটা আছে, সেই নালীটাকে আমরা অন্ত্র বলে থাকি, যেটা আমি এখানে চিত্রের মাধ্যমেও দেখাইতে পারি। এটা আমাদের পাকস্থলী, সেইখান থেকে আমাদের এটা হচ্ছে পাউপথ। এই যে একটা লম্বা যে পথটা আছে, পেঁচায় পেঁচাইয়ে চলে আসছে যে নালীটা, সেই নালীটাকে আমরা হচ্ছে অন্ত্র বলতেছি। তো এই অন্ত্রটা আমরা একটা পার্ট অলরেডি আলোচনা করছি, কারণ অন্ত্রটাকে আমরা অলরেডি জানি যে অন্ত্রের দুটো পার্ট আছে অথবা দুটো অংশে এটা বিভক্ত। আমরা একটাকে বলতেছি স্মল ইন্টেস্টাইন বা বাংলায় বলা হয় ক্ষুদ্রান্ত, আর একটাকে বলা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত। তো আমরা স্মল ইন্টেস্টাইনটা আলোচনা করছি, আজকে আমরা লার্জ ইন্টেস্টাইনটা আলোচনা করব। তো আমরা অলরেডি একটা বিষয় আমরা আগে একটু জেনে নিই যে আমাদের যে লার্জ ইন্টেস্টাইনের কথাটা বলতেছি সেটা আমরা চিত্রে দেখতেছি। তো আমরা একটা ফাঁকা চিত্রে শুধুমাত্র লার্জ ইন্টেস্টাইনকে একটু দেখব, তার সাথে একটু পরিচিত হই যে এটাকে দেখতে কেমন। আমরা বর্তমান সময়ে যে চিত্রটা দেখতেছি এটা হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন। তো এটা শুরু হয়েছে, দেখেন এখানে চিত্রে দেখা যাচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনের, এটা হচ্ছে ইলিয়াম। এই ইলিয়াম থেকে মানে ইলিয়াম যেখানে শেষ হয়েছে সেখানে হচ্ছে আমাদের সিকামের শুরু হয়েছে, এই কারণে এই জায়গাটাকে বলা হয় ইলিও সিকাম জাংশন। তো এই ইলিও সিকাম জাংশন থেকে আমাদের সিকামটা শুরু হয়েছে, আর এই সিকামটা শুরু হলেই আমাদের লার্জ ইন্টেস্টাইনও শুরু হয়েছে। তো লার্জ ইন্টেস্টাইনটাও শুরু হয়েছে। এই সিকামের একটা অংশ হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে গোল চিহ্ন দিয়ে দেখানো হয়েছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্সের পুরো নাম হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। তো এটা আমাদের সিকামে অবস্থিত। এই সিকামের পরে আমাদের আছে, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। অ্যাসেন্ডিং কোলন মানে হচ্ছে নিচের দিকে উপর দিকে যে অংশটা উঠছে সেটাকে আমরা বলতেছি অ্যাসেন্ডিং কোলন। অ্যাসেন্ডিং কোলনটা শেষ হয়েছে আমাদের রাইট কোলিক ফ্লেক্সারে। ফ্লেক্সার বলতে একটা ভাঁজ বা ভাঁজ পড়া একটা অংশকে বোঝানো হয়। আর এখানে হেপাটিক ফ্লেক্সাসও বলা হয়। তো হেপাটিক বলা হয় এই কারণে যে এটার উপরে আমাদের যে লিভারটা আছে, লিভারের আরেকটা নাম হচ্ছে হ্যাপা, সেই হ্যাপা থেকে হচ্ছে হেপাটিক হয়েছে, যে কারণে এই জায়গাটার নাম হয়েছে আমাদের কোলিক হেপাটিক
ফ্লেক্সাস। আর যেহেতু এটা ডাইন সাইডে অবস্থান করতেছে সেজন্য এটাকে বলা হচ্ছে রাইট কোলিক হেপাটিক ফ্লেক্সাস। হ্যাঁ, এরপরে আমরা এইদিকে যে ডাইন দিকে যে বাঁকানো যে অংশটা দেখতে পাচ্ছি সরাসরি, এটাকে বলা হয় ট্রান্সভার্স কোলন। এটা রাইট কোলিক্স ফ্লেক্সাস থেকে শুরু হইয়া এটা লেফট কোলিক্স ফ্লেক্সাস পর্যন্ত এটা অবস্থান করছে। এই লেফট কোলিক ফ্লেক্সাসেরও আরেকটা নাম আছে, এখানে লেখা আছে স্প্লেনিক। এই স্প্লেনিকের মানে হচ্ছে আমাদের এখানে স্প্লিন নামে একটা অর্গান আছে, যেটা সম্পর্কে আমরা এখনো আলোচনা করিনি। এটাও পেটের উপরের দিকের বাম পাশের একটা অর্গান, যেটা সম্পর্কে আমরা আলোচনা করিনি, হয়তো সামনে আলোচনা করব আমরা। তো এই জায়গা থাকে যে কারণে এটার নাম হয়েছে লেফট কোলিক ফ্লেক্সাস। এই লেফট কোলিক ফ্লেক্সাস থেকে যখন আমাদের এই লার্জ ইন্টেস্টাইনটা নিচের দিকে নামতে শুরু করলো, সেটাকে আমরা বলতেছি ডিসেন্ডিং ক্লোন। এই ডিসেন্ডিং ক্লোনটা আমাদের এই ভাঁজে এসে শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে এইখান থেকে আমাদের সিগময়েড কোলন নামে আরেকটা অংশ শুরু হইল। এই সিগময়েড কোলনটা এই জায়গায় এসে শেষ হইল। সেখান থেকে আবার যখন নিচের দিকে এটা গেল, সেটাকে আমরা বলতেছি অ্যানাল ক্যানাল, রেকটাম এবং অ্যানাস। অর্থাৎ এটা হচ্ছে পুরোটা হচ্ছে, আমরা যদি বলি পুরোটার নাম হচ্ছে আমাদের রেকটাম। রেকটামের মধ্যে আমাদের দুটো অংশ আছে, একটা হচ্ছে অ্যানাল ক্যানাল আর একটা হচ্ছে অ্যানাস। তো আমরা এই বিষয়গুলো প্রত্যেকটারই আলাদা আলাদাভাবে আলোচনা করবো। আপাতত আমরা একটা চিত্রের মাধ্যমে আমাদের পুরো লার্জ ইন্টেস্টাইনের একটা শর্ট ফিগার আমরা জানতে পারলাম এই আলোচনার মাধ্যমে। তো আমরা এখন চলে যাচ্ছি প্রত্যেকটা বিষয়কে একটু আলাদা করে একটু আলোচনা করে সামনের দিকে। আমরা যদি প্রথমে লার্জ ইন্টেস্টাইন সম্বন্ধে হচ্ছে ছবি না, লিখিত ভাষায় আমরা আসলে কিভাবে এটাকে বুঝতে পারবো, যেটাকে আমরা বইয়ের ভাষা বলি, তাহলে আমি প্রথমে একটু দেখি লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত এটা কাকে বলে। আমরা যদি এটা প্রথমত জানতে চাই, তাহলে যেটা বইয়ের ভাষায় লেখা আছে, লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত হলো পরিপাক নালীর এমন একটি অংশ যা ইলিওসিকাল জাংশন অর্থাৎ ইলিয়াম এবং সিকামের মধ্যবর্তী যে সংযোগটা, সেটাকে আমরা ইলিওসিকাম জাংশন বলছি। সেই সংযোগ থেকে অ্যানাস পর্যন্ত অর্থাৎ আমাদের মলদ্বার পর্যন্ত বিস্তারিত যে একটা নালী আছে, সেই নালীটাকে আমরা বলতেছি লার্জ ইন্টেস্টাইন। আমি আবারও বলতেছি, লার্জ ইন্টেস্টাইন হলো পরিপাক নালীর এমন একটি অংশ যা আমাদের ইলিওসিকাল জাংশন থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত বিস্তারিত একটি নালী। ঠিক আছে, এটা লার্জ ইন্টেস্টাইনের একটা বৃহৎ একটা অংশ রয়েছে। লার্জ ইন্টেস্টাইনকে লার্জ গাট নামেও অভিহিত করা হয়, অনেক সময় আমরা এটাকে গাটও বলে থাকি। হ্যাঁ, সেই গাটের একটা অংশ হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন। তো এর অবস্থানটা যদি আমরা একটু বলি যে এটা কোথায় আছে, আমরা জানি আমাদের পেটে 9টা রিজন আছে। সেই 9টা রিজনের কোন রিজনে আমাদের এই বৃহদান্ত বা লার্জ ইন্টেস্টাইনটা অবস্থান করতেছে। যদি আমরা এই কথা বলি, তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে আমাদের 9টা রিজনকেই আমাদের লার্জ ইন্টেস্টাইন কভার করছে। যেমন আমরা যদি এই চিত্রের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি, দেখেন আমাদের এটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম, ইপিগ্যাস্ট্রিয়াম, তারপরে আছে লেফট হাইপোকন্ড্রিয়াম, তারপরে আছে আপনার রাইট লাম্বার, লেফট লাম্বার এবং আম্বলিকাল, আর শেষে আছে আপনার রাইট ইলিয়াক, হাইপোগ্যাস্ট্রিয়াম এবং লেফট ইলিয়াক। এই যে রিজনগুলো রয়েছে, এই রিজনগুলো দেখেন প্রত্যেকটা রিজনের মধ্যে কিছু না কিছু অংশ আমাদের লার্জ ইন্টেস্টাইনকে কভার করছে। এই জন্য আমরা বলতে পারি যে এখানে লেখা আছে লার্জ ইন্টেস্টাইন অ্যাবডোমেনের 9টা রিজনেই অবস্থান করে। ঠিক আছে, এবার যদি আমরা জানি লার্জ ইন্টেস্টাইনের বৈশিষ্ট্যটা কি, আমরা বৈশিষ্ট্য দেখি। এটি দৈর্ঘ্য প্রায় 1.5 মিটার। অর্থাৎ এই যে পেঁচানো অংশটা আমাদের ইলিওসিকাল জাংশন থেকে শুরু করে আমাদের পাউপথ পর্যন্ত যে দূরত্ব অথবা এই নালীটার যে দৈর্ঘ্য, সেটাকে আমরা 1.5 মিটার বলতেছি। এটা দুটি প্রান্ত অলরেডি আমরা নামটা জানছি, একটা হচ্ছে ইলিওসিকাল প্রান্ত আর একটা হচ্ছে অ্যানাল প্রান্ত। এর অংশ এবং দৈর্ঘ্য সম্পর্কে আমরা যদি জানতে চাই, তাহলে এর প্রথম অংশটাকে আমরা বলতেছি সিকাম। তো সিকামের মধ্যে আমাদের আরও একটা অংশ আছে, সেটাকে বলতেছি আমরা অ্যাপেন্ডিক্স, যা প্রায় 6 সেন্টিমিটার পর্যন্ত অবস্থান করছে। আমাদের দ্বিতীয় অংশটা হচ্ছে কোলন। এই কোলনের কিছু অংশ রয়ে গেছে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, একটা ট্রান্সভার্স কোলন আর একটা হচ্ছে ডিসেন্ডিং কোলন। তাহলে আমাদের 3টা কোলন আছে এখানে। এই 3টা কোলন কতটা দূরত্ব অথবা কতটা দৈর্ঘ্য সেটাও আমাদের পাশাপাশি লেখা আছে। আমাদের অ্যাসেন্ডিং কোলন আছে 12.5 সেন্টিমিটার, ট্রান্সভার্স কোলন আছে 50 সেন্টিমিটার এবং ডিসেন্ডিং কোলন আছে 25 সেন্টিমিটার। তারপরের অংশটা হচ্ছে আমাদের রেকটাম।
রেকটামটা আছে 12 সেন্টিমিটার। এরপরে আছে আমাদের অ্যানাল ক্যানাল বা অ্যানাস, যেটা প্রায় 3.8 সেন্টিমিটার পর্যন্ত অবস্থান করছে। তো এটা ছিল আমাদের দৈর্ঘ্য সম্পর্কে এবং আমাদের এই লার্জ ইন্টেস্টাইনের যে অংশগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা নিলাম। তারপরে আমরা বলতেছি দুটি ফ্লেক্সাস আছে, ফ্লেক্সাস বা কোনা, আমি যেটাকে একটু আগে ভাঁজ হিসেবে বলতেছিলাম, এটাকে এখানে বইয়ের ভাষায় কোনা হিসেবে লেখা হয়েছে। একটা হচ্ছে রাইট কোলিক ফ্লেক্সাস বা হেপাটিক ফ্লেক্সাস, আর একটা হচ্ছে লেফট কোলিক ফ্লেক্সাস বা স্প্লিনিক ফ্লেক্সাস, যেটা আমি চিত্রের মাধ্যমে কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আর বিশেষ গঠন সম্পর্কে এখানে বলা হয়েছে, গঠন বলতে এটা কি ধরনের মাংসপেশি বা কি ধরনের ফাইবার কিংবা কি ধরনের টিস্যু দিয়ে এটার গঠন আছে সেটা সম্পর্কে এখানে একটা বর্ণনা দেওয়া আছে। বলা হচ্ছে টিনিয়া কলাই নামে এক ধরনের টিস্যু আছে এখানে, বলা হচ্ছে লঙ্গিটিউডিনাল মাসেল দ্বারা সৃষ্ট ফিতার ন্যায় বন্ধন। তারপরে আছে অ্যাপেন্ডিক্স এপিকোলাইকা, চর্বি দ্বারা পূর্ণ পেরিটোনিয়ামের ক্ষুদ্র অংশ বা গুচ্ছ যা কোলন বরাবর রেকটামের উপর পর্যন্ত বিস্তারিত। এরপরে আছে হাসাট্রা। হাসাট্রা হচ্ছে কোলনের হাসাট্রা বা বসনে হাসাট্রা হলো ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা স্থান যা সার্কুলেশনের ফলে সৃষ্ট এবং ফলে কোলন খণ্ড খণ্ড হিসেবে দৃশ্যমান হয়। তো এটা ছিল আমাদের বিশেষ গঠন। আমরা এই চিত্রটা অলরেডি দেখছি। এখন যদি আমরা এক বাক্যে জানতে চাই যে আমাদের এই লার্জ ইন্টেস্টাইনটা কি কাজ করে আমাদের শরীরের জন্য কিংবা বডির মেকানিজম ফাংশনটাকে মেনটেন করার জন্য সে কি ধরনের কাজগুলো করে, তাহলে আমরা সংক্ষেপে এখানে কাজগুলো বলা হচ্ছে পুরা ইন্টেস্টাইনটাকে জুড়ে, অর্থাৎ আমাদের ইন্টেস্টাইন পুরো ইন্টেস্টাইন এই সিকাম থেকে শুরু করে অ্যানাল ক্যানাল পর্যন্ত যে জায়গাটা আছে পুরো জায়গাটাকে কি কাজ করে সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। সেটা হচ্ছে প্রথম কাজটা বলা হচ্ছে পানি শোষণ করে। আমরা যে পানিটা খাই সেটা স্টোমাক থেকে সরাসরি আমাদের স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনে চলে যায়। স্মল ইন্টেস্টাইনেও কিছুটা শোষিত হয়, কিন্তু সব থেকে বেশি পরিমাণ শোষিত হয় আমাদের লার্জ ইন্টেস্টাইনে। সেজন্য বলা হচ্ছে পানি শোষণ করা হচ্ছে এর প্রধানতম কাজ। তারপরে ফিকাস ম্যাটেরিয়াল তৈরি করা। ফিকাস ম্যাটেরিয়াল বলতে এখানে বোঝানো হয়েছে আমরা যে মল বা ইংরেজিতে আমরা যেটাকে স্টুল বলে থাকি, বা আরও একটা ভাষা আমরা বলতে পারি আমাদের শরীরের যে বজ্র পদার্থটা তৈরি হয় সেইটা এই জায়গাতেই তৈরি হয়, অর্থাৎ আমাদের লার্জ ইন্টেস্টাইনে এটা তৈরি হয়। অর্থাৎ আমরা যদি বোঝার জন্য সহজে বলি তাহলে আমাদের যে মল তৈরি হয় সেই মলটা আমাদের লার্জ ইন্টেস্টাইনেই তৈরি হয়। তারপরে মিউকাস দ্বারা ফিকাস ম্যাটেরিয়ালগুলো পিচ্ছিল করা হয়। এই যে যে মলটা তৈরি হলো সেই মলটা তো আমার শরীর থেকে বের হতে হবে। বের হতে গেলে এটা যদি পিচ্ছিল না থাকে তাহলে এটা বের হতে পারবে না। যেহেতু এখানে আপনার পেরিওস্টেটিক মুভমেন্টগুলো হচ্ছে, আবার বায়োল মুভমেন্টও বলা যায় এটাকে, যেহেতু আমাদের মলের আরেকটা ইংরেজি নাম হচ্ছে বায়োল। তো এই বায়োল মুভমেন্টগুলো এখানে হচ্ছে, সেই বায়োল মুভমেন্টের দ্বারা এটা আস্তে আস্তে আমাদের লার্জ ইন্টেস্টাইনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত অ্যানাল ক্যানাল থেকে এটা বের হয়ে যায়। তো এটা বের হতে গেলে একটা পিচ্ছিল পদার্থ দরকার হয়, সেই পিচ্ছিল পদার্থটাও এইখান থেকে আপনার সিক্রেশন হয়। এরপরের বিষয়টা হচ্ছে ব্যাকটেরিয়াল ফ্লো দ্বারা ভিটামিন বি এবং কে কে সংশ্লেষণ করে তাদের সুযোগ সুবিধা প্রদান এবং লালন পালন করা, যেটা আমাদের রিজনের একটা খুব বড় রিজন। বিশেষ করে আমি এলোপ্যাথের রিজনের কথা বলতেছি, যে আমাদের একটা বড় ধারণা আছে আমাদের রোগের বেশিরভাগ উৎপত্তি হয় মাইক্রো অর্গানিজম দ্বারা, অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস, তারপর ফাঙ্গাল, এরপরে প্রোটোজোয়া, এ ধরনের কিছু বিষয় দিয়ে। তো এখানে আমাদের শরীরে দুই ধরনের অণুজীব বা মাইক্রো অর্গানিজম বসবাস করে, একটা আমাদের শরীরের জন্য উপকারী আর একটা হচ্ছে অনুপকারী বা খারাপ, আমাদের জন্য ক্ষতিকর। তো এইখানে যে ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরের জন্য ভালো বা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য ভালো কাজ করে, সেই ব্যাকটেরিয়াগুলোকে এইখানে একটা ফ্লোর দ্বারা ভিটামিন বি এবং ভিটামিন কে কে সংশ্লেষণের একটা সুযোগ, অর্থাৎ আমাদের শরীরকে সেটা অ্যাবজর্পশন করার একটা সুযোগ সুবিধা এখান থেকে তৈরি করে দেয়। এবং এই ব্যাকটেরিয়াগুলো বা অণুজীব যেটাকে আমরা বলছি সেটা যাতে এখানে সুস্থ সবল থাকে, ভালো থাকে, যাতে আমাদের শরীরের জন্য ভালোভাবে কাজ করতে পারে, সেটাকে এখানে লালন পালন করা হয় আমাদের। তারপরে লার্জ ইন্টেস্টাইনে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে মিউকাসের সামান্য পরিমাণ জীবাণু প্রতিরোধক ক্ষমতা রয়েছে। আমি একটু আগে বলতেছিলাম আমাদের শরীরে দু ধরনের অণুজীব থাকে, একটা ভালো একটা খারাপ, অর্থাৎ একটা খারাপ আমাদের শরীরের জন্য যেটা খারাপ, সেই খারাপ জীবাণুটাকে ধ্বংস করতে হয় আমাদের শরীরের প্রোটেক্টিভ মেকানিজম দ্বারা। তো এইখানেও কিছু, অর্থাৎ অল্প কিছু জীবাণু, এখানে লেখা আছে সামান্য পরিমাণ
জীবাণু প্রতিরোধক ক্ষমতা আমাদের লার্জ ইন্টেস্টাইনের আছে। এটা হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনের সামগ্রিক কার্যগুলি। এবার আমাদের লার্জ ইন্টেস্টাইনকে যেসব রক্তনালী দ্বারা রক্ত সরবরাহ করা হয়েছে, অর্থাৎ অক্সিজেনেটেড রক্ত সরবরাহ করা হয়েছে যেসব নালিকা দ্বারা, আমরা সেই নালিকা দ্বারাগুলোর নাম একটু জানবো। এখানে বলা হয়েছে সুপেরিয়র মেজেন্ট্রিক আর্টারি, ইনফেরিয়র মেজেন্ট্রিক আর্টারি। এই দুটো আর্টারির মাধ্যমে আমাদের যে লার্জ ইন্টেস্টাইন আছে সেখানে এর রক্ত, অর্থাৎ অক্সিজেনেটেড রক্তগুলো সরবরাহ হয়ে থাকে এখানে। তো সুপেরিয়র মেজেন্ট্রিক আর্টারিগুলো এটি সিকাম, অ্যাসেন্ডিং কোলন এবং ট্রান্সভার্স কোলনের বেশিরভাগ অংশে রক্ত সরবরাহ করে। আর ইনফেরিয়র মেজেন্ট্রিক আর্টারি হচ্ছে এটি অবশিষ্ট কোলনের এবং রেকটামের অংশ বিশেষে এইটা রক্ত সরবরাহ করে থাকে। এবারে যে রক্তটা আসলো আর্টারির মাধ্যমে, এটাকে সরাই নিতে হবে। তো সরাই নেওয়ার জন্য আমরা জানি আমাদের সরাই নেওয়ার জন্য আরেকটা প্রক্রিয়া আছে, সেটাকে আমরা বলি ভেনাস ড্রেনেজ। এই ভেনাস ড্রেনে ভেইনের মাধ্যমে এইখানে যেহেতু অক্সিজেনেটেড সমৃদ্ধ রক্তটা আসছিল, এটা ডিঅক্সিজেনেটেড হয়ে যায়, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ হয়ে যায়, সেটা ভেইনের মাধ্যমে আবার আমাদের হার্টে ফেরত চলে যায়। তো সেটা যায় ভেইনের মাধ্যমে। সেই ভেইনের মাধ্যমে কি আছে, কি ভেইনগুলো আছে আমরা সেটা একটু জানি। আর্টারির পাশাপাশি অবস্থান করি ভেইন সমূহ সুপেরিয়র এবং ইনফেরিয়র মেজেন্ট্রিক ভেইনে পতিত হয়। আর লিম্ফেটিক ড্রেনেজে কি আছে, নাসিকার সিক্রেশনে হয় হচ্ছে গাট এবং নীল থেকে এপিকোলিক, প্যারাকোলিক, ইন্টারমিডিয়েট কোলিক এবং টার্মিনাল লিম্ফ নোডে পতিত হয়। ড্রেনেজের মধ্যে আমাদের কি বলছে, যে যেভাবে আর্টারিটা আসে যেসব নালীর মাধ্যমে, যেখানে সুপেরিয়র এবং ইনফেরিয়র মেজেন্ট্রিক আর্টারির মাধ্যমে আমাদের রক্তটা এখানে আসতেছে, ঠিক সেই একইভাবে সুপেরিয়র এবং ইনফেরিয়র মেজেন্ট্রিক ভেইনের মাধ্যমে এটা এখান থেকে রক্তটা পাতিত হচ্ছে বা নিষ্কাশন হচ্ছে। এরপরে আছে আমাদের লিম্ফেটিক ড্রেনেজ, যেটাকে আমরা নাসিকা বা এখানে যে অনেক তরল পদার্থ থাকে সেগুলো কিভাবে এখান থেকে সরে যাচ্ছে সেটা একটু দেখি কোন মাধ্যমে। তার মধ্যে আছে হচ্ছে গাট বা লিম্ফ, বা এর যে মাধ্যমগুলো আছে এপিকোলিকলি, প্যারাকোলিক, ইন্টারমিডিয়েট কোলিক এবং টার্মিনাল লিম্ফ নোড। তো এটার মাধ্যমে এখান থেকে যে রস বা যে সমস্ত অন্যান্য যে লিকুইডগুলো থাকে সেইগুলো এখান থেকে সরে যাচ্ছে আর কি। এরপরে আমরা একটু দেখব এর স্নায়ু সরবরাহ, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে নার্ভ সাপ্লাই বলি। কি ধরনের নার্ভগুলো এখানে সাপ্লাই হয়েছে সেটা আমরা একটু দেখব। আমরা আগের ক্লাসেই দুটো শব্দের সাথে পরিচিত হয়েছি, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। আমাদের এইখানেও এই দুটো নার্ভ কাজ করছে। সেই নার্ভ দুটো আসছে হচ্ছে আমাদের সুপেরিয়র মেজেন্ট্রিক প্লেক্সাস থেকে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখছে আমরা একটু দেখি। নার্ভ সমূহ সুপেরিয়র মেজেন্ট্রিক প্লেক্সাস থেকে আগত, ফাইবার সমূহ সিম্প্যাথেটিক ও প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক অংশ পেরিওস্টেসিস কমায়, ক্ষরণ হার কমায় এবং বেদনার অনুভূতি সৃষ্টি করে। আর প্যারাসিম্প্যাথেটিক ফাইবার হচ্ছে ভ্যাগাস থেকে আগত এবং এটি পেরিওস্টেলিক এবং ক্ষরণটাকে বৃদ্ধি করে। এবার আমরা একটু দেখব এই যে আমরা যে দুটো ইন্টেস্টাইন পড়লাম, অর্থাৎ লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইন, আসলে এটার মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা একটু আলোচনা করব। একটা ছক দেখতে পাচ্ছেন আপনারা, এই ছকের মাধ্যমে আমরা আলোচনা করতেছি। প্রথমত দৈর্ঘ্যের বিষয়টা, স্মল ইন্টেস্টাইনের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 6 থেকে 7 মিটার, আর লার্জ ইন্টেস্টাইনের দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। বেড, অর্থাৎ এর ব্যাসার্ধটা কত আছে, স্মল ইন্টেস্টাইনের বেডটা তুলনামূলক কম আর লার্জ ইন্টেস্টাইনে এটা বেশি। আচ্ছা, ভিলাই হচ্ছে স্মল ইন্টেস্টাইনে আছে কিন্তু লার্জ ইন্টেস্টাইনে এ ধরনের কোনো ভিলাই নাই। টিনিয়া কোলাই স্মল ইন্টেস্টাইনে অনুপস্থিত, অর্থাৎ এটা নেই, কিন্তু লার্জ ইন্টেস্টাইনে এটা আছে। অ্যাপেন্ডিক্স স্মল ইন্টেস্টাইনে নাই কিন্তু আমাদের লার্জ ইন্টেস্টাইনে এটা আছে। সার্কুলেশন স্মল ইন্টেস্টাইনে নাই কিন্তু আমাদের লার্জ ইন্টেস্টাইনে এটা আছে। স্থবিরতা স্মল ইন্টেস্টাইনের বৃহত্তম অংশ হচ্ছে ভ্রাম্যমান, আর লার্জ ইন্টেস্টাইন ভ্রাম্যমান নয়, অর্থাৎ স্থবির। অর্থাৎ এখানে একটা জিনিস সহজে বোঝার দরকার, এখানে মুভমেন্টের কথা বলা হয়েছে। মুভমেন্টটা স্মল ইন্টেস্টাইনে বেশি হয় আর লার্জ ইন্টেস্টাইনে এটা হয় তবে খুবই কম।
একেবারেই কম বলা যায়, এখানে সরাসরি স্থবির লিখে দিছে। আচ্ছা, প্রসারণ ক্ষমতা, স্মল ইন্টেস্টাইনের প্রসারণ ক্ষমতাটা সব থেকে বেশি, কিন্তু লার্জ ইন্টেস্টাইনে এটা তুলনামূলক কম। এটা ছিল আমাদের মোটামুটি লার্জ ইন্টেস্টাইন সম্পর্কে একটা সামগ্রিক আলোচনা, এবং সর্বশেষ আমরা এটাকে স্মল ইন্টেস্টাইনের সাথে আমরা এটাকে তুলনাও করলাম। এটা ছিল আমাদের সামগ্রিক আলোচনা। তো যদি এবার একটু এই আমাদের লার্জ ইন্টেস্টাইনের যে অংশগুলো আছে, আমরা যে নামগুলো বলছিলাম, সিকাম, তারপরে আমাদের আছে কি কোলন আছে, সেই কোলনগুলো কি আছে, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, তারপরে ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, তারপরে আমাদের রেকটাম, এই জিনিসগুলোর একটু ভিন্ন ভিন্নভাবে আমরা সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে প্রথম আমরা সিকাম সম্বন্ধে একটু আলোচনা করি। সিকাম হচ্ছে এটি লার্জ ইন্টেস্টাইনের একটি থলের মতন অংশ। এটি প্রায় 6 সেন্টিমিটার দীর্ঘ ও 7.5 সেন্টিমিটার প্রশস্ত। ইলিওসিকামে এটি উন্মোচিত হয়, অর্থাৎ এটা শুরু হয়, এবং ইলিওসিকাম জাংশন গঠন করে। যেহেতু আমাদের স্মল ইন্টেস্টাইনের ইলিয়াম আছে, আর সেই সাথে আমাদের সিকামের সাথে একটা জাংশন তৈরি করছে, এবং এইখান থেকেই আমাদের সিকামটা গঠিত হয়েছে। এই সংযোগ স্থলে একটি ইলিওসিকাল ভাল্ব নামে একটি ভাল্ব রয়েছে। এই ভাল্বটি সিম্প্যাথেটিক নার্ভের ক্রিয়ার মাধ্যমে এর মধ্য দিয়ে বস্তু চলাচল নিয়ন্ত্রণ করে। আমরা জানি এই ইন্টেস্টাইনের ভিতর দিয়ে আমাদের খাদ্যদ্রব্য তো তখন আর থাকে না, ওগুলো আসলে ডাইজেশন হয়ে তখন অ্যাবজর্পশনের পথে থাকে। তো এখানে যেহেতু এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া, অর্থাৎ এই খাদ্যদ্রব্যগুলো আপনার ডাইজেশন হয়ে অ্যাবজর্পশন হতে থাকে, আর এবং এটা আস্তে আস্তে একটা জায়গা থেকে আরেকটা জায়গা সরতে থাকে, এবং সর্বশেষে আমাদের রেকটামের মধ্যে দিয়ে এটা বের হয়ে যায়। সো এটা একটা মুভমেন্ট প্রক্রিয়া, সেই মুভমেন্টটাকে এই ভাল্বের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং এইখানে অর্থাৎ এই ইলিওসিকাম জাংশনে আমাদের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স অবস্থান করতেছে, এবং এটি অ্যাসেন্ডিং কোলন হচ্ছে সিকামের ধারাবাহিকতা, অর্থাৎ অ্যাসেন্ডিং কোলনটা হচ্ছে সিকামের পরে এটা অবস্থান করতেছে, সেটা বলার চেষ্টা করা হয়েছে এখানে। তো এটা হচ্ছে আমাদের সিকাম সম্বন্ধে আলোচনা। আমরা যদি এটাকে একটু চিত্রের মাধ্যমে দেখি আমাদের সিকামটা কোথায়, তাহলে আমরা আরো একটু ভালো বুঝতে পারবো এই বিষয়টা। দেখেন আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রে এটা হচ্ছে আমাদের ইলিওসিকাম জাংশন। আমি এই যে জায়গাটা দাগ দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ইলিওসিকাম জাংশন। ঠিক এই বরাবর এই অংশটা হচ্ছে আমাদের সিকাম, অর্থাৎ এইখান থেকে নিচের যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের সিকাম। এই সিকামের একটা অংশ হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স। এখানে যে দেখা যাচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্সটা, এই যে হচ্ছে এই অ্যাপেন্ডিক্স একটা নালীর মতন। আমরা এরপরে অ্যাপেন্ডিক্স সম্বন্ধে কথা বলবো। তো আমরা সিকামটা মোটামুটি চিত্রের মাধ্যমে দেখলাম, এবং বইয়ের যে ভাষা আছে সেই ভাষাভাবেও আমরা এটাকে জানলাম। তো এরপরে আমরা চলে যাব আমাদের অ্যাপেন্ডিক্সের কাছে। আমরা যদি অ্যাপেন্ডিক্সের কথা বলি, তাহলে অ্যাপেন্ডিক্সের যে পুরো নাম, আমরা পুরো নামটাই বলবো আপাতত, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এটি সিকামের একটি আঙ্গুলের ন্যায় বিবৃদ্ধি, যার উৎপত্তি ইলিওসিকাল সংযোগ স্থলের 2 সেন্টিমিটার নিচে। অ্যাপেন্ডিক্সের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, প্রায় গড়ে 9 সেন্টিমিটারের মতন থাকে এটা। এবং ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে প্রচুর পরিমাণে লিম্ফয়েড টিস্যু এখানে বহন করে। এটাই এর একটা গুরুত্বপূর্ণ কাজ, এবং এটাই সর্বাধিক গুরুত্ব বহন করে। না হলে আমাদের এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের কোনো প্রয়োজনই আমাদের শরীরে ছিল না। যদিও আমাদের এলোপ্যাথিক রিজনে দেখা যায় যখনই আমাদের এই অ্যাপেন্ডিক্সটা ইনফ্লামেশন হয়, যেটাকে আমরা রোগের নাম বলি অ্যাপেন্ডিসাইটিস, তো এই অ্যাপেন্ডিসাইটিসটা যখন হয় তখন এই অ্যাপেন্ডিক্সের যে মূলটা আছে এখান থেকে এটাকে কাটিয়ে ফালাই দেওয়া হয়। ঠিক আছে, তো আমরা একটু দেখলাম। এখন অ্যাপেন্ডিক্স সম্বন্ধেও আমরা জানলাম, অ্যাপেন্ডিক্সটা কোথায় আছে সেটাও আমরা জানলাম। এরপরে আমরা চলে যাব আমাদের এর পরবর্তী যে অংশটা আছে সেটাকে আমরা বলতেছি অ্যাসেন্ডিং কোলন। এই অ্যাসেন্ডিং কোলনটা হচ্ছে এই যে আমাদের সিকামটা এখানে শেষ হলো, অর্থাৎ এই অংশটা হচ্ছে আমাদের সিকাম। এইখান থেকে আমাদের এই যে হেপাটিক প্লেক্সাস বলা হচ্ছে, এই হেপাটিক প্লেক্সাস অংশ পর্যন্ত এই যে পথটা, সেই পথটাকে আমরা বলতেছি অ্যাসেন্ডিং কোলন। তো আমরা একটু বইয়ের ভাষায় দেখি কি লিখছে এখানে। অ্যাসেন্ডিং কোলনটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন প্রায় 5 ইঞ্চি বা 12.5 সেন্টিমিটার দীর্ঘ। এটি সিকাম থেকে লিভারের ইনফেরিয়র সারফেস পর্যন্ত
বিস্তারিত। এখানে এটি বাম দিকে ঘুরে যায় এবং রাইট কোলিক প্লেক্সাস বা হেপাটিক প্লেক্সাস গঠন করে। সামনের দিকে এটি স্মল ইন্টেস্টাইনের যে প্যাচ ও পিছন দিকে দ্য ডায়াফ্রাম ও ডান কিডনির সাথে এটি সম্পর্কিত। তাহলে আমরা যদি আবারও দেখি বইয়ের ভাষায় যেটা বলা হয়েছে সেটাকে নিয়ে যদি আমরা আরেকটু এই চিত্রের সাথে কম্পেয়ার করি তাহলে কি বলা হয়েছে, আমাদের সিকামটা যেখানে শেষ হয়েছে, হ্যাঁ, এবং এইখান থেকে এই যে হেপাটিক প্লেক্সাসটা গঠন করা হয়েছে সেই গঠন পর্যন্ত এই জায়গাটাকে আমরা বলতেছি অ্যাসেন্ডিং কোলন। সেই অ্যাসেন্ডিং কোলনের ভিতর দিকে এখানে আছে হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন এবং বাইরের দিকে এপাশে আছে আমাদের ডাইন কিডনি এবং উপর দিকে আছে হচ্ছে আমাদের লিভার। তো এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং কোলনের বর্ণনা। এরপরে আমরা তার পরের অংশটা দেখব, অর্থাৎ এই হেপাটিক প্লেক্সাস থেকে শুরু করে আমাদের স্প্লেনিক প্লেক্সাস পর্যন্ত যে জায়গাটা আছে সেটাকে আমরা বলতেছি ট্রান্সভার্স কোলন। সেই ট্রান্সভার্স কোলন সম্বন্ধে আমরা একটু জানি, যেটা সম্বন্ধে বইয়ের ভাষায় কি লেখা হয়েছে। ট্রান্সভার্স কোলন প্রায় 50 সেন্টিমিটার দীর্ঘ। এটি রাইট কোলিক প্লেক্সাস থেকে লেফট কোলিক প্লেক্সাস পর্যন্ত বিস্তৃত। এখানে এটি নিচের দিকে ঘুরে যায়। প্রকৃতপক্ষে এটি ট্রান্সভার্স নয়, এটি ঝুলে থাকে। সামনের দিকে এটি গ্রেটার ওমেন্টাম ও অ্যাবডোমিনাল অল, পিছন দিকে ডিওডেনাম, প্যানক্রিয়াস ও স্মল ইন্টেস্টাইনের প্যাচের সাথে এটি সম্পর্কিত। আমাদের নিচে একটা ফিগার আছে, এখানে যে হলুদ বর্ণের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স কোলন। তাহলে এখানে কি বলছে, এটি আসলে ট্রান্সভার্স না, বলতেছে এটা ঝুলে থাকে। আসলে এটা ঝুলে থাকে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু পেন্ডিং অবস্থায় আছে। আর যেহেতু আমাদের পিছনে মেজেন্ট্রিক আছে এবং আমাদের উপরে রয়ে গেছে হচ্ছে ডায়াফ্রাম, এইগুলোর সাথে এটা সংযুক্ত থাকে, যে কারণে এটা কখনো পড়ে যায় না। তো এরপরে যেটা বলা হচ্ছে, এটার সামনের দিকে আছে গ্রেটার ওমেন্টাম এবং অ্যাবডোমিনাল ওয়াল, আর পিছন দিকে আছে হচ্ছে ডিওডেনাম, প্যানক্রিয়াস এবং স্মল ইন্টেস্টাইনের যে প্যাচগুলো আছে সেটা এর চারিপাশে অবস্থান করছে। এরপরে আমাদের যে অংশটা আছে, এই কালারটা আমরা দেখতে পাচ্ছি, এই যে কালারটা, এটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং কোলন। তো আমরা একটু ডিসেন্ডিং কোলন সম্পর্কে একটু জানি। ডিসেন্ডিং কোলনটা হচ্ছে প্রায় 25 সেন্টিমিটার দীর্ঘ। এটি লেফট কোলিক প্লেক্সাস হতে সিগময়েড কোলন পর্যন্ত বিস্তৃত। ডিসেন্ডিং কোলন অ্যাসেন্ডিং কোলনের তুলনায় সংকুচিত। সম্মুখ দিকে এটি স্মল ইন্টেস্টাইনের প্যাচের সাথে ও পিছন দিকে পোস্টেরিয়র অলের সাথে সম্পর্কিত। তাহলে আমরা এখানে এই চিত্রের মাধ্যমে এটা দেখতে পাচ্ছি কি হচ্ছে, এখানে আছে হচ্ছে আমাদের লেফট প্লেক্সাস বা স্প্লেনিক প্লেক্সাস আমরা যেটাকে বলছি, সেইখান থেকে আমাদের ডিসেন্ডিং কোলনটা শুরু হয় এবং এটা শেষ হয়েছে আমাদের সিগময়েড কোলনে যাইয়া। এটা হচ্ছে এই যে আমরা এই কালারটা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সিগময়েড কোলনের কালার। এখানে কালার দিয়ে এটাকে দেখানো হয়েছে। তো আমরা এটা সিগময়েড কোলনের আগ পর্যন্ত আমাদের ডিসেন্ডিং কোলন আছে। আরও কি বলা হয়েছে, যে এটা অ্যাসেন্ডিং কোলনটা একটু সংকুচিত অবস্থায় আছে এবং এর সামনের দিকে আছে হচ্ছে ইন্টেস্টাইনের, অর্থাৎ স্মল ইন্টেস্টাইনের যে প্যাচগুলো আছে সেই প্যাচের সাথে এটা সম্পর্কিত। আর পিছন দিকে আমাদের পোস্টেরিয়র যে ওয়ালটা আছে সেই ওয়ালের সাথে এটি লাগানো অবস্থায় আছে। তারপরের অংশটা রয়ে গেছে আমাদের এই যে কালারের কথা আমি বললাম, আমি জানি না এই কালারটাকে আমি কি বলবো, কালার সম্পর্কে আমার ধারণা খুবই কম। যাই হোক, এই কালারটাকে আমরা এখন বলতেছি হচ্ছে সিগময়েড কোলন। ঠিক আছে, এই সিগময়েড কোলন সম্পর্কে কি বলা হয়েছে, সিগময়েড কোলন প্রায় 37.5 সেন্টিমিটার দীর্ঘ। এটি পেলভিক ব্রিম থেকে স্যাক্রামের তৃতীয় অংশ পর্যন্ত বিস্তৃত। এটি পেলভিক অর্গান, এটি স্মল ইন্টেস্টাইনের কয়েল দ্বারা আবৃত থাকে। তো এখানে কিছু নতুন শব্দ আমাদের কাছে চলে আসে, সেটা হচ্ছে স্যাক্রামের তৃতীয় অংশ, পেলভিক ব্রিম, এই জিনিসগুলো, পেলভিক অর্গান। তো আমরা একটু শর্ট করে একটু জানবো এই বিষয়টা। তার জন্য আমার একটা চিত্র প্রয়োজন। আমরা একটা মানুষের একটা ফুল ফিগার এখানে দেখতে পাচ্ছি চিত্রের মাধ্যমে। তো আমরা একটু জানি যে আমাদের পেলভিক রিজনটা কোন জায়গা, সেটা আমরা একটু জানার চেষ্টা করি। আমাদের এটা হচ্ছে পেট। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্রের আমাদের পেটের নিচের অংশ এবং আমরা আমাদের পায়ের থায়ের অংশটা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা একটু আমাদের পেলভিকটা একটু দেখার চেষ্টা করব, সেভাবে আমরা একটু অঙ্কন করি। দেখেন, আমাদের এটা হচ্ছে
হিপ বোন এখানে দেখাচ্ছে, এই পাশে আমাদের একটা হিপ বোন আছে, দুটো হিপ বোন। তো আমরা এই যে কোণাটা তৈরি হলো এখানে, এই কোণাটাকে বলা হয় হচ্ছে সুপিরিয়র অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এই জায়গাটাকে আমরা এই নামে অভিহিত করি। তো এইখান থেকে আমরা যদি এই পর্যন্ত একটা টান দিই এবং আমাদের এটাকে বলি আমরা গ্রোইন রিজন, এই গ্রোইন রিজনে যদি আমরা কভার করি তাহলে আমাদের এই যে একটা ত্রিভুজ আকৃতির একটা জায়গা তৈরি হলো, এটাকে আমরা বলি হচ্ছে পেলভিক অর্গান, অর্থাৎ এর মধ্যে যা কিছু আছে আমাদের সবই পেলভিক অর্গানের অন্তর্ভুক্ত। তো এর মধ্যে দিয়ে আমরা যে আলোচনা করতেছিলাম আমাদের সিগময়েড ক্লোনের কথা, সেই জায়গাটা এর মধ্যে অবস্থান করছে, এর জন্য আমাদের এখানে এই নামটা ব্যবহার করতে হয়েছে। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে স্যাক্রামের তৃতীয় অংশ, স্যাক্রামের তৃতীয় অংশ বলতে বোঝানো হয়, আমরা যদি আমাদের স্পাইনাল ভার্টিব্রার কথা মনে করি, আমাদের সবার উপরে আছে হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা, তারপরে আছে লাম্বার ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, তারপরে আছে লাম্বার ভার্টিব্রা, তারপরে আছে স্যাক্রাম, তারপরে আছে আমাদের কক্সিস। তো এখানে আমাদের স্যাক্রামে হচ্ছে 5টা হাড্ডি আছে, যদিও সেটা একত্রে মিশে আছে। সেই 5টা হাড়ের তৃতীয় যে হাড়টা, সেটাকে এখানে বোঝানো হয়েছে স্যাক্রামের তৃতীয় অংশ পর্যন্ত এটা বিস্তৃত। আমার মনে হয় আমি বোঝাতে সক্ষম হয়েছি। তাহলে আমাদের সিগময়েড কোলনটা হচ্ছে যে আমাদের যে জায়গায় ডিসেন্ডিং কোলনটা শেষ হয়েছে, সেইখান থেকে আমাদের পেলভিক ব্রিমে স্যাক্রামের যে তৃতীয় অংশ, অর্থাৎ স্যাক্রামের যে তৃতীয় ভার্টিব্রাটা আছে সেই পর্যন্ত এটা বিস্তৃত। এবং এটা আমাদের গ্রোইন রিজনে, যে আমরা যে জায়গাটাকে পেলভিক অর্গান বলি, সেই অর্গানের একটা অংশ হচ্ছে আমাদের সিগময়েড কোলন। এবং এটি স্মল ইন্টেস্টাইনের কয়েল দ্বারা আবৃত থাকে। এখানে কয়েল বলতে বোঝাই যে স্মল ইন্টেস্টাইন যে পেঁচানো একটা অবস্থার মধ্যে থাকে, এটাকেই এখানে কয়েল হিসেবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এটা ছিল আমাদের ক্লোন, অর্থাৎ আমরা যে ক্লোন বলছি, ক্লোনটা আমাদের কয়েকটা ক্লোনের কথা আমাদের এখানে বলা হয়েছে। একটা হচ্ছে অ্যাসেন্ডিং ক্লোন, ট্রান্সভার্স ক্লোন, ডিসেন্ডিং ক্লোন এবং সিগময়েড ক্লোন। এই ক্লোনগুলো এখানেই আমাদের শেষ হচ্ছে। এরপরে আমাদের আসতেছে হচ্ছে রেকটাম। তো রেকটামের আমাদের দুটো অংশ আছে, যেমন একটাকে আমরা বলছি অ্যানাস আর একটা হচ্ছে অ্যানাল ক্যানাল। তো আমরা সেই বিষয়টা সম্পর্কেও জানবো। তার আগে আমরা একটু ছবির মাধ্যমে দেখি আমাদের এই যে অংশটার কথা আমরা বলছি, সেই অংশটা আসলে দেখতে কেমন। এইখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবির থেকে আমরা এটাকে ডিভাইডেড করি। এই পর্যন্ত আমাদের সিগময়েড কোলন অবস্থিত। এরপরে যে অংশটা আছে আমাদের, এই অংশটাই হচ্ছে আমাদের রেকটাম। এখানে এই যে রেকটাম দিয়ে এটাকে মার্কিং করা হয়েছে। তারপরে এটাকে অ্যানাল ক্যানাল বলা হয়েছে। এই রেকটামের একটা অংশ হচ্ছে আমাদের অ্যানাল ক্যানাল, মানে রেকটামের একেবারে শেষ অংশটাকে অ্যানাল ক্যানাল বলা হয়। এবং এই অ্যানাল ক্যানালের ভিতরের আমাদের যে জায়গাটা দিয়ে মল বের হয়, বা যেটাকে আমরা মলদ্বার বলি, সেটাকে বলা হয় অ্যানাস। তো আমরা ছবির মাধ্যমে প্রথমত এই জিনিসটাকে জানবো। এবার আমরা একটু বইয়ের ভাষায় দেখি এর আসলে কিভাবে বইয়ে বর্ণনা দিয়েছে এই জিনিসটা। তাহলে রেকটাম সম্বন্ধে যেটা বলা হয়েছে, রেকটাম হলো লার্জ ইন্টেস্টাইনের ডিস্টাল পার্ট। ডিস্টাল একটা ইংরেজি শব্দ। ডিস্টাল বলতে বোঝানো হয় সব থেকে দূরের যে অংশটা, সেটাকে বোঝানো হয়। তাহলে লার্জ ইন্টেস্টাইনের একেবারে দূরের অংশ, বা আমরা এটাকে আরো একটু ভালোভাবে বোঝার জন্য এটা বলতে পারি যে শেষ অংশ। ঠিক আছে, তাইলে রেকটাম হলো লার্জ ইন্টেস্টাইনের একদম দূরের অংশ বা শেষ অংশ। উপরে সিগময়েড কোলন এবং নিচে অ্যানাল ক্যানাল। রেকটাম এর দৈর্ঘ্য প্রায় 12 সেন্টিমিটার। এর অবস্থান লেজার পেলভিসের পিছনের অংশে, স্যাক্রামের নিচের অংশে এবং কোক্সিসের সামনে। এখানেও বেশ কিছু শব্দ ব্যবহার করা হয়েছে। আমরা যদি আগের ক্লাসগুলোর কথা ভুলে যাই তাহলে কিন্তু এইটা বুঝতে একটু কষ্ট হবে। তো আমরা যাই হোক, আমরা একটু দেখি যে লার্জ শেষ অংশটা কোথায় আছে। সেটা হচ্ছে এর অবস্থান হচ্ছে লেজার পেলভিস। লেজার বলতে পেলভিসের নিচের অংশটাকে বোঝানো হয়। পেলভিসের নিচের অংশে এবং পিছন দিক দিয়ে এটা থাকে। এবং স্যাক্রামের নিচের অংশে, আমরা স্যাক্রাম সম্বন্ধে একটু আগে জানতাম যে স্যাক্রামের যে ভার্টিব্রাগুলো আছে তার সামনে থাকে এবং তার নিচে থাকে এবং কোক্সিসের সামনে থাকে। আমাদের যে স্পাইনাল যে ভার্টিব্রাগুলো আছে তার একেবারে শেষ অংশটা হচ্ছে আমাদের কক্সিস। সেই কক্সিসের সামনে থাকে হচ্ছে আমাদের রেকটাম।
এরপরে যেটা এখানে লেখা আছে রেকটামের আর্টারি সরবরাহ, এখানে সুপিরিয়র রেকটাল আর্টারি, মিডল রেকটাল আর্টারি আর মিডিয়াল রেকটাল আর্টারি। এখানে একটু ঝামেলাদায়ক দুটো শব্দ ব্যবহৃত, একটা হচ্ছে মিডল আর একটা হচ্ছে মিডিয়ান, দুটো শব্দ আছে। তো আমরা এই দুটো শব্দের একটু ব্যাখ্যাটা জেনে নেব। সুপিরিয়র মানে হচ্ছে সুপিরিয়র রেকটাল, সুপিরিয়র মানে হচ্ছে উপরে, অ্যানাটমির ভাষায় বোঝানো হয়। মিডল মানেও মধ্যে, মিডিয়ান মানেও মধ্যে। তো এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমি একটু বলছি। এই মিডল বলতে, অর্থাৎ মিডল রেকটাম আর্টারি বলতে একেবারে মাঝখানে যে অবস্থান করতেছে তারে আমরা হচ্ছে মিডল বলি। আর মিডিয়ান বলতে বলা হয় আমাদের শরীরের বাইরের অবস্থান থেকে যা কিছু ভিতরে সেটাকেই মিডিয়ান বলা হয়। সো আমরা এই মিডল আর মিডিয়ালটাকে যেন কখনো এক করে না ফেলাই, সেটা একটু আমাদের এখানে খেয়াল রাখতে হবে। তো আমরা এখানে জানলাম রেকটামে যেসব আর্টারিগুলো সরবরাহ হয়েছে সেটা হচ্ছে সুপেরিয়র রেকটাল আর্টারি, মিডল রেকটাল আর্টারি এবং মিডিয়াল রেকটাল আর্টারি। ভেনাস ড্রেনেজ ঠিক একই পথে হয়েছে, একই নাম প্রায় আছে। এখান থেকে রক্তগুলো যাচ্ছে সুপেরিয়র রেকটাল ভেইনের মাধ্যমে, মিডল রেকটাল ভেইনের মাধ্যমে এবং ইনফেরিয়র রেকটাল ভেইনের মাধ্যমে। এখানে যে নার্ভ সাপ্লাইগুলো হয়েছে সেটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। এরপরে আছে আমাদের অ্যানাল ক্যানাল। অ্যানাল ক্যানাল যদি সম্পর্কে আমরা জানতে চাই তাহলে এটা একেবারে শেষ অংশ, অর্থাৎ লার্জ ইন্টেস্টাইনের একেবারে শেষ অংশ হচ্ছে আমাদের অ্যানাল ক্যানাল। এই অ্যানাল ক্যানাল সম্পর্কে আমরা চিত্রে অবশ্যই একটু আগে দেখে আসছি যে অ্যানাল ক্যানালটা কোন জায়গায় আছে, কি অবস্থায় আছে, সে সম্পর্কে বইয়ের ভাষায় যেটা লেখছে, অ্যানাল ক্যানাল হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের একেবারে শেষ অংশ। এর দৈর্ঘ্য প্রায় 3.8 সেন্টিমিটার এবং এটা পেলভিক ডায়াফ্রামের নিচে অবস্থান করে, এখানে কোনো হজম ক্রিয়া সম্পন্ন হয় না। এরপরে আছে আমাদের অ্যানাস। অ্যানাসটাকে বলা হয় হচ্ছে আমাদের পাউপথ, যেটা আমরা বলি সেই পাউপথটাকে অ্যানাস বলা হচ্ছে। অ্যানাল ক্যানাল এর সারফেস ওপেনিং, অর্থাৎ যেখানে এটা মুখটা বের হয়েছে সেই মুখটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যানাস। অ্যানাসের অবস্থান দুই বাটকের নিচে এবং কোক্সিসের টিপ থেকে 4 সেন্টিমিটার নিচে। অর্থাৎ আমরা একটু আগে যে কোক্সিস বললাম, যে আমাদের স্পাইনাল যে ভার্টিব্রাগুলো আছে সেই ভার্টিব্রার একেবারে যে নিচের অংশটা যেটাকে আমরা কোক্সিস বলতেছি, সেই কোক্সিস থেকেও 4 সেন্টিমিটার নিচে আমাদের অ্যানাসটা অবস্থান করতেছে। এখানে আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে বাটক। তো আমরা একটু বাটকটা সম্পর্কে একটু জানবো। একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রে আমরা শরীরের পিছনের অংশ এবং মাজা থেকে নিচের অংশ দেখতে পাচ্ছি। এখানে এই যে আমি একটু আগে বলছিলাম আমাদের হিপ বোন অবস্থান করে, সেই হিপ বোনের উপরে যে মাংস পেশিগুলো থাকে অনেক ফুলানো, আমাদের পাছায় যে ফুলানো মাংস পেশিটা থাকে সেই মাংস পেশিটাকে আমরা বলি হচ্ছে বাটক। যে জায়গায় সাধারণত আমাদের গ্লুটিয়াস নামে একটা মাসেল আছে, সেটা এখান থেকে অরিজিন হয়েছে এবং এই গ্লুটিয়াস মাসেলটা একটা বাল্কি মাসেল, যে কারণে আমাদের পাছার মাংসপেশিগুলো অনেক ফুলানো থাকে, অনেকটা ফোমের আকৃতির মতন থাকে, যাতে আমরা কোনো জায়গায়, যেহেতু আমরা বসার কাজে অবশ্যই সবাই অভ্যস্ত, তো সেই সব কাজে যেন আমরা কখনো আমাদের শরীরের যে হাড়গুলো আছে তাতে সরাসরি যাতে ঘর্ষণ কিংবা সেখানে কোনো ধরনের আঘাত প্রাপ্ততা না আসে, সেই জন্য এইভাবে এই মাসেলটা বিস্তৃত হয়েছে, যেটাকে আমরা গ্লুটিয়াস মাসেল নামে পরিচিত। এই গ্লুটিয়াল মাসেলের বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে, আমরা ওদিকে যাব না। শুধু আমরা জানি যে এই যে এখান দিয়ে যে মাসেলগুলো থাকে দুই পাছার দিকে, সেই মাসেলটার নাম হচ্ছে গ্লুটিয়াল মাসেল। আমরা এলোপ্যাথ ডাক্তাররা এই গ্লুটিয়াস মাসেলে ইনজেকশনও পুশ করে থাকি এই জায়গাটায়, সেটাকে আমরা গ্লুটিয়াস মাসেল বলে থাকি। এবং যদি কোনো ইনজেকশনের গায়ে লেখা থাকে যে ডিপ মাসেলে দিতে হবে, তাহলে অবশ্যই আমরা এই জায়গাটাকে বেছে নিই ইনজেকশন দেওয়ার জন্য। তো আমরা গ্লুটিয়াস জায়গাটা, এই গ্লুটিয়াস মাসেলের যে রিজনটা আছে পুরো রিজনটাকে এবং এই যে জায়গাটা আমাদের হিপবোনটা কভার করে আছে, এই জায়গার উপর গ্লুটিয়াস মাসেলটা যতটা আবরণ নিয়ে আছে সেটাকে আমরা হচ্ছে বাটক হিসেবে চিহ্নিত করি। এবার একটু শেষের দিকে যাই। আমাদের অ্যানাল ক্যানালে যেসব আর্টারি সরবরাহ হয়েছে সেটা হচ্ছে সুপিরিয়র রেক্টাল আর্টারি এবং ইনফেরিয়র রেক্টাল আর্টারি। আর এখানে যে ভেনাস ড্রেনেজ হয়েছে সেই ভেনাস ড্রেনের মধ্যে হচ্ছে এখানেও সুপিরিয়র রেক্টাল ভেইন, মিডল রেক্টাল ভেইন এবং ইনফেরিয়র রেক্টাল ভেইন আছে। শুধুমাত্র এখানে আবার এই রেক্টাল ভেইনের পার্টগুলোর একটু বিভাজন চলে আসছে। এখানে বলা হচ্ছে আমাদের অ্যানাল ক্যানালের যে উপরের অংশ সেখানে সুপিরিয়র রেক্টাল ভেইনের হয়, মানে রক্তটাকে নিষ্কাশন করে বা ভেনাস ড্রেনেজটা হয়। আর অ্যানাল ক্যানালের যে মাঝের অংশটা আছে সেটা
হচ্ছে মেডাল রেকটাল ভেইন দ্বারা এটাকে নেওয়া হয়েছে, আর একদম নিচের যে অংশটা আছে সেই অংশটা আছে ইনফেরিয়র রেকটাল ভেইনের মধ্যে আসছে। এরপরে এর যদি নার্ভ সাপ্লাই সম্পর্কে আমরা জানতে চাই, তাহলে এখানে হচ্ছে অটোনমিক নার্ভ দ্বারা এই জায়গাটা সরবরাহ লাভ করে থাকে এবং সোমাটিক নার্ভ দ্বারা এই জায়গা সরবরাহ করে থাকে। আপনারা জানেন যে এই জায়গাটা আমাদের এমনিতেই কখনো নিজের থেকে সংকুচিত হয়, আবার কখনো নিজের থেকে এটা প্রসারিত হয়। যদি এটা না হতো তাহলে আমাদের এইখান দিয়ে আমাদের যে স্টুলটা, সেই স্টুলটা বের হতো না, এবং এই কারণেই এই নার্ভগুলোর নামটা এরকম ভাবে হয়েছে, অটোনমিক নার্ভ এবং সোমাটিক নার্ভ। তো যাই হোক, আমরা নার্ভাস সিস্টেম এখনো পড়ি নাই, যখন পড়বো তখন আমরা এই নার্ভগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনাটা সেই জায়গায় আমরা পেয়ে যাব। তো আমাদের যে লার্জ ইন্টেস্টাইনের যে আলোচনাটা, সেটা মোটামুটি আমাদের এই অ্যানাল ক্যানাল কিংবা অ্যানাসে আসিয়া শেষ হয়ে যাচ্ছে। তো আমি পেটের অংশটাকে শেষ করার জন্য আমাদের আরেকটু জায়গা একটু আলোচনা করব খুব সংক্ষেপে, সেটা হচ্ছে আমাদের পেরিটোনিয়াম, যেটাকে আমি একদম আলোচনার শুরুতেই বলছিলাম। পেরিটোনিয়াম হচ্ছে আমাদের পেটের ভিতরে যে অর্গানগুলো আছে, আমাদের পেটের মধ্যে লিভার আছে, তারপরে স্টোমাক আছে, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, স্প্লিন, কিডনি, হ্যাঁ, এবং আমাদের রিপ্রোডাক্টিভও কিছু অর্গান আছে এখানে। সেই পুরো অর্গানগুলোকে একটা কাভারের মাধ্যমে, হ্যাঁ, এটাকে আচ্ছাদিত করে রাখছে, যেটাকে আমরা বাংলায় আবরণ বলে থাকি। সেই যে অ্যাবডোমিনাল ক্যাভিটির যে আবরণ, সেই আবরণটাকে আমরা হচ্ছে পেরিটোনিয়াম বলে থাকি। ঠিক আছে, এই পেরিটোনিয়ামটা হচ্ছে ফাইব্রাস টিস্যু দ্বারা বাইরের লেয়ার, এবং ভিতরে হচ্ছে মেজোথেলিয়াল সেল দ্বারা ভিতরের লেয়ারটা গঠিত হয়েছে। এই পেরিটোনিয়ামটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম আর একটা হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম। এই প্যারাইটাল পেরিটোনিয়াম হচ্ছে বাইরের অংশটা, আর ভিসেরাল হচ্ছে ভিতরের অংশটা। আর এর কাজগুলো আমরা একটু জেনে নিই। অ্যাবডোমিনাল ভিসেরাগুলো বাহিরের দিকে একটি স্লিপারি সারফেস তৈরি করে, যেন ভিসেরাগুলো মুক্তভাবে নাড়াচাড়া করতে পারে, বিশেষ করে আমাদের ইন্টেস্টাইনগুলোতে যাতে সহজে নাড়াচাড়া করতে পারে, সেই বিষয়টা এখানে মানে সব থেকে বেশি অগ্রণী ভূমিকা পালন করে আমাদের যে পেরিটোনিয়ামটা আছে। এরপরে ভিসেরাগুলোকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করার জন্য সহযোগিতা করে, ভিসেরাগুলোকে সঠিক স্থানে আবদ্ধ রাখে। পেরিটোনিয়ামের যে ভাঁজগুলো আছে, সেই ভাঁজগুলোতে ফ্যাট জমা রাখে, এবং কোনো কোনো ক্ষেত্রে অ্যাবজর্পশন এবং ডায়ালিসিসের কাজে এটা সহযোগিতা করে বা সেই সাথে কাজ করে। তো আমরা আজকের আলোচনা আমি এই পেরিটোনিয়াম দিয়েই এখানে শেষ করতে চাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আমি ফিরে আসতেছি স্লাইড থেকে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি স্লাইড থেকে বের হচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।